আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। আমরা এই পর্যায়ে বাংলা ডাইজেস্ট ৩ নাম্বারটি আমরা এখন আলোচনা করব। যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে পরীক্ষায় বিগত সালের, সে সকল প্রশ্নের সমন্বয়ে কিন্তু এই ডাইজেস্টগুলো তৈরি করেছি আমরা। চলুন শুরু করি। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন ভাই এবং বোনেরা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু এনটিআরসি অর্থাৎ ১৯তম এনটিআরসির সিলেবাস পেলেই কিন্তু আপনাদের জন্য ফাইনাল মডেল টেস্ট দেওয়া শুরু করে দেব। কারণ সিলেবাস ছাড়া তো মডেল টেস্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য সিলেবাসের জন্য আমরা ওয়েট করছি। সিলেবাস আসলে আমরা ফাইনাল মডেল টেস্ট আপনাদের জন্য প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে যাবে। এজন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা শুরু করি ভিডিওটি। এখানে প্রথম প্রশ্ন হলো, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? আমরা জানি বঙ্গ কামরূপী, এটি থেকে কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিওটি দেখছেন চাকরি প্রত্যাশী, আমার উত্তর বলার আগে আপনারা দেখবেন আপনারা কতগুলো পারেন, সেটি আপনারা একটা মেজারমেন্ট করবেন। তাহলে বুঝতে পারবেন আপনাদের প্রস্তুতি কতদূর হয়েছে। এই প্রশ্নটি দেখুন, ভাষার কোন রীতি পরিবর্তনশীল? আমরা জানি ভাষার চলিত রীতি কিন্তু পরিবর্তনশীল। সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি? এখানে সমুদ্র শব্দের সমর্থক শব্দ হলো যে নদী কান্ত, এটি কিন্তু সমুদ্র শব্দের সমর্থক শব্দ। কোন বাক্যটি শুদ্ধ? অর্থাৎ এই ৪টি বাক্যের মধ্যে কোন বাক্যটি শুদ্ধ? দেখুন এখানে, তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়, আমার আর বাঁচিবার স্বাদ নাই। অর্থাৎ এখানে কোনোটি বাক্যই শুদ্ধ নয়। এখানে সঠিক উত্তর হবে কোনো বাক্যই শুদ্ধ নয়। এরপরে দেখুন যে দুটি পদের সংযোগস্থলে কি বসে? আমরা জানি দুটি পদের সংযোগস্থলকে, এই সংযোগস্থলে মূলত হাইফেন বসে, অর্থাৎ দুটি পদকে সংযুক্ত করতে মূলত হাইফেন বসে। অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হলো জল। অম্বু শব্দের অর্থ কি? জল। এরপর দেখুন, লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলা হয়? আমরা জানি সেগুলোকে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে জ্যোতি চিহ্ন, অপর নাম হচ্ছে ছেদ চিহ্ন। বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন মোট কয়টি? আপনারা এই প্রশ্নটির আপনাদের কাছে রেখে গেলাম, কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখুন, মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য হলো মন রূপ মাঝি। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? আমরা জানি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে কি? যে ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হলো ভাব সম্প্রসারণ। কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? এই চির অশান্তি এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আপনাকে হয়তো প্রশ্নে দিয়ে দিতে পারে যে রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি? সেটি কিন্তু হবে যে চির অশান্তি। ফফর দালালি এই বাগধারাটির সঠিক অর্থ কি? যে ফফর দালালি। ফফর দালালি এই বাগধারাটির অর্থ হলো গায়ে পড়ে মাতব্বরি। গায়ে পড়ে মাতব্বরি। শুদ্ধ বানান কোনটি? এই ৪ টে অপশনের মধ্যে এখানে শুদ্ধ বানান রয়েছে দীনতা। দেখুন দয় দিঘ্গি হবে। আর এখানে কিন্তু মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, সেদিকে খেয়াল রাখবেন। অর্থাৎ এখানে দীর্ঘের দিকে খেয়াল রাখবেন। আর এখানে মূর্ধন্য হবে না, এটিও কিন্তু খেয়াল রাখবেন। শুদ্ধ বানান দীনতা। সমাসের রীতি কোন ভাষাতে আগত? আমরা জানি সমাস মূলত সংস্কৃত ভাষা থেকে আগত। এরপরে দেখুন, প্রবর্ত শব্দের সমর্থক নয়, অর্থাৎ প্রবর্ত শব্দের সমর্থক নয় কোনটি? এখানে প্রবর্ত শব্দের সমর্থক নয় উপল। এছাড়া অচল, ভূদর, অদ্রি এগুলো কিন্তু প্রবর্ত শব্দের সমর্থক শব্দ। আর নয় হচ্ছে উপল। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই উক্তিটি তাৎপর্য মূলত কি হবে? এই উক্তিটির তাৎপর্য হবে দেখুন, জীব স্বাভাবিক অবস্থানে সুন্দর। এই উক্তিটির তাৎপর্য হলো জীব স্বাভাবিক অবস্থানে সুন্দর। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? আমরা জানি ইঁদুর কপালে এই বাগধারাটি মূলত মন্দ ভাগ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইঁদুর কপালে। বৈরাগ্য সাধনে সে আমার নয়, শূন্যস্থান পূরণ করো। এখানে যে সাধনের পরে একটি শূন্যস্থান রয়েছে। বৈরাগ্য সাধনে সে আমার নয়, এখানে হবে হচ্ছে মুক্তি। যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এরপর দেখুন, কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য কোনটি সেটি জানতে চাওয়া হয়েছে। এখানে শুদ্ধ বাক্য হলো আমি সন্তুষ্ট হলাম। আমি সন্তুষ্ট হলাম, এটি কিন্তু একটি শুদ্ধ বাক্য।
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ভাষায় মোট মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। এরপর দেখুন সমাস শব্দের অর্থ কি? আমরা জানি সমাস শব্দের অর্থ হলো যে সংক্ষেপণ। এরপর দেখুন গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? গায়ে হলুদ এটি কিন্তু বহুব্রীহি সমাসের উদাহরণ। বহুব্রীহি সমাসের উদাহরণ। আপনাদেরকে কিন্তু বলেছি যে কোন প্রশ্নগুলো আমি উত্তর বলার আগে আপনারা কিন্তু বলবেন। যদি এই সকল প্রশ্নগুলো আপনারা যদি আ না উত্তর করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার প্রিপারেশনে এখনো অনেক ঘাটতি রয়েছে। কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্ন আসা প্রশ্ন রয়েছে। এছাড়াও কিছু সাজেশনমূলক প্রশ্ন রয়েছে যেগুলো সব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখুন কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? এখানে উপপদ তৎপুরুষের উদাহরণ হলো ছেলে ধরা। এটি একটি উপপদ তৎপুরুষের উদাহরণ। সূর্য, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি যে সূর্য শব্দের সমার্থক শব্দ এখানে আদিত্য। আদিত্য হলো সূর্য শব্দের সমার্থক শব্দ। কোনটি শুদ্ধ বানান? দেখুন এখানে শুদ্ধ বানান কোনটি সেটি জানতে চাওয়া হয়েছে যে শক্ট, এখানে একার ওকার কিন্তু নয়। এখানে দন্তস্ব হবে না। শক্ট বানালে কিন্তু তালব্য হবে। এটি কিন্তু খেয়াল রাখবেন। দন্তস্ব কিন্তু হবে না। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে? আপনি যদি সংবাদপত্রে কোনো কিছু যদি আপনার লেখা যদি হয়তো আপনি এখানে লেখা যদি কোনো কিছু প্রেরণ করতে চান, লেখা প্রকাশ করতে চান, সেক্ষেত্রে সংবাদপত্রে বরাবর মূলত সম্পাদকের বরাবর পাঠালে আপনার লেখাটি কিন্তু প্রকাশিত হবে। যদিও তারা দেখবে আপনি কোন বিষয়ে লিখেছেন, তাহলে তারপরে তারা প্রকাশ করে দেবে। এখানে দেখুন আঞ্চলিক ভাষার অপর নাম কি? আমরা জানি আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। অনেকে কিন্তু চলিত ভাষা বলে ভুল করবেন। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। পত্র শব্দটির আবিধানিক বা ব্যবহারিক অর্থ কি? পত্র শব্দটির আবিধানিক বা ব্যবহারিক অর্থ হলো চিহ্ন বা স্মারক। চিহ্ন বা স্মারক হলো পত্র শব্দটির আবিধানিক বা ব্যবহারিক অর্থ। নিচের কোন বানানটি শুদ্ধ? দেখুন এখানে শুদ্ধ হলো যে খুদ পীড়িত। খুদ পীড়িত পয় দীর্ঘি এবং ডয় বিন্দ্রের ঋষি কিন্তু এটি কিন্তু খেয়াল রাখবেন। খুদ পীড়িত এই দীর্ঘি এবং এই ঋষি এটি নিয়ে কিন্তু এই বানানে কনফিউশন। আবার এখানে অনেক সময় তও দেয়, এটাও খেয়াল রাখবেন। এরপর দেখুন সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে মূলত সেটি বর্জন করাই ভালো, অর্থাৎ সেটি বর্জন করতে হবে। এখানে দেখুন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? আমরা জানি চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন বা অর্থাৎ প্রাচীন নিদর্শন বলা হয়। ব্যাস বাক্যের অপর নাম কি? আমরা জানি যে ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। এরপর দেখুন যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসুক গ্রহে তারে দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি ঠিক? অর্থাৎ দেখুন এই অংশের মধ্যে এখানে অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক। আপনি যদি অপব্যয় করেন সেটার পরিণাম কিন্তু অত্যন্ত দুঃখজনক। এখানে অপব্যয় যে শুধু টাকা পয়সা এমন কিন্তু না। আপনি যদি সময়ও অপচয় করেন তাহলে কিন্তু আপনাকে এই সময়ের এমন এক পর্যায়ে এই সময়ই আপনাকে নিয়ে যাবে যেখানে পরিণাম কিন্তু অত্যন্ত দুঃখজনক, ভয়াবহ হবে, অপমানজনক হবে। আপনি কিন্তু সমাজের কোথাও দাম পাবেন না যদি আপনি এখন সময়ের অপব্যয় করেন। এরপরে দেখুন বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে মূলত সেমিকোলন থাকতে আমরা জানি যে এক বলার দ্বিগুণ সময় থামতে হয় বাক্যে যদি এই সেমিকোলনটি থাকে। এরপর দেখুন হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? আপনার হৃদয়ের আবেগ যদি প্রকাশ করতে চান সেক্ষেত্রে কিন্তু বিস্ময় চিহ্নটি ব্যবহৃত হয় আমরা জানি। এরপর দেখুন মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য হলো যে মহতি যে কীর্তি অর্থাৎ মহাকীর্তি। সারাংশের মূল উদ্দেশ্য কি? আমরা জানি সারাংশের মূল উদ্দেশ্য হলো যে অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা। এটি মূলত সারাংশের মূল উদ্দেশ্য। নিচের কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হলো ভবন, যে ভবন একটি তৎসম শব্দ। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এটি কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে যে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। আমরা জানি সাধু ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলা হয়? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয় এক কথায় যে সাপে বর বলা হয়। নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? দেখুন এখানে অব্যয়ীভাব সমাসের কথা বলা হয়েছে। এখানে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো যে নির্জন। নির্জন একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। কোন জোড়াটি ভিন্নার্থক? অর্থাৎ পরস্পর কোন জোড়াটি রয়েছে এখানে ভিন্নার্থক? দেখুন এখানে গ নম্বর অপশন, ব্যাঙের আধুলি এবং ব্যাঙের সর্দি এরা পরস্পর কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করে। অন্ধের ষষ্ঠী অক্কা পাওয়া এ অপশনটিও কিন্তু হচ্ছে পরস্পর বিরোধী। এছাড়া বাগধার্মিক বিড়াল তপস্বী এরা সেম অর্থ প্রকাশ করে। মণিকাঞ্চন যোগ করা বা সোনায় সহগে এরাও সেম অর্থ প্রকাশ করে। অর্থাৎ এখানে বিপরীতার্থক অর্থ রয়েছে এই দুটি পরস্পর বিপরীতার্থক রয়েছে, বিপরীত অর্থ প্রকাশ করে থাকে। এরপরে দেখুন দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয়? অর্থাৎ এটি মূলত আলোচিত হয় যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে। যে দুর্নীতি জাতির সকল অন্তরায় এটি হলো ভাব সম্প্রসারণের একটি আলোচিত বিষয়। এখানে দেখুন পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে দেখুন নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? এখানে সাধুরীতির উদাহরণ হলো যে তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে, এখানে কিন্তু সাধুরীতির প্রয়োগ ঘটিয়াছে। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে, এটি হলো এখানে শুদ্ধ বাক্যের উদাহরণ। এরপরে দেখুন পূর্বপদ বিশেষণ। এখানে বলছে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? অর্থাৎ এখানে সমাসের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। আমরা জানি এটি হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে দেখুন সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম তাকে কি বলা হয়? সেটি হলো একটি আবেদনপত্র। কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দের উদাহরণ হলো টোপর। টোপর কিন্তু একটি দেশি শব্দ। এরপরে দেখুন বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? আমরা জানি বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে স্বর রীতির সন্ধি বিচ্ছেদ হলো দেখুন এখানে ঘ নাম্বার শর্ট যোগ ঋতু, অর্থাৎ স্বর ঋতু। এখানে এখানে কিন্তু জ ফেলা রয়েছে নিচে, এটি কিন্তু খেয়াল রাখবেন। এরপরে দেখুন বাক্যে কোন জ্যোতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? আমরা জানি বাক্যে যদি হাইফেন থাকে তাহলে কিন্তু বাক্যে থামার প্রয়োজন নেই। দিস কলার ইজ টু লিম্প এর অর্থ কি? অর্থাৎ এই বাক্যটির অর্থ হলো এই কলাটি বড্ড নরম, অর্থাৎ লিম্প নরম, এই এই কলাটি বড্ড নরম। বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় হলো দেখুন যে বিষ যোগতব্য, এটি কিন্তু একটি আনকমন, মানে এটির সাথে যে যাবে সেটি কিন্তু প্রথমে মনে হয় না, অর্থাৎ এটি কিন্তু আপনাকে পড়েই মনে রাখতে হবে। এবং নিচে চয়ের নিচে কিন্তু হয়সন্ত রয়েছে এবং তব্য, এটি কিন্তু খেয়াল রাখবেন। উপভাষা কোন সমাসের উদাহরণ? আমরা জানি উপভাষা মূলত একটি অব্যয়ভাব সমাস, আর এটি সমাসের উদাহরণ। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী। দেখুন বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কিন্তু প্রমোদ চৌধুরী। পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি? এখানে বলেছে যে পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয়, দেখুন অবনী। অবনী হলো পৃথিবী শব্দের সমার্থক শব্দ। ধরিত্রীও সমার্থক শব্দ, ধরিণীও কিন্তু সমার্থক শব্দ। এখানে ভূধর, এটি কিন্তু পৃথিবীর সমার্থক শব্দ নয়। এরপরে দেখুন কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, এটি কিন্তু এখানে শুদ্ধ বাক্য রয়েছে। শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা এর অর্থ হলো যে কুচক্রী লোক। শকুনি মামা এর অর্থ হলো কুচক্রী লোক। টু আর ইজ হিউম্যান, এটির অর্থ কি? টু আর ইজ হিউম্যান এটির অর্থ হলো যে মানুষ মাত্রই ভুল করে, মানুষ কিন্তু মাত্রই ভুল করে। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এক্ষেত্রে সঠিক এটি কোন বাক্য? এটি হলো একটি যৌগিক বাক্য, অর্থাৎ তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি হলো যৌগিক বাক্য। জল পরে পাতা নড়ে, নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অর্থাৎ জল পরে পাতা নড়ে এটি কোন কারকে কোন বিভক্তি জানতে চাওয়া হয়েছে, এটি হলো কর্তায় শূন্য বিভক্তি। এরপরে দেখুন
যা বলা হয়নি এক কথায় প্রকাশ কি হবে? যা বলা হয়নি এক কথায় প্রকাশ বলা হয় তাকে অনুক্ত বলা হয়। এখানে দেখুন, অন্ধজনে দেহ আলো, বাক্যে অন্ধজনে বাক্যে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? বাক্যে অন্ধজনে এটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি। এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এ টু জেড কথাটি এটি কিন্তু যে সম্পূর্ণভাবে সেই অর্থে কিন্তু প্রযোজ্য বা ব্যবহৃত হয়ে থাকে। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে? অনুবাদ আমরা জানি অনুবাদ দুই প্রকার, একটা আক্ষরিক অনুবাদ, একটা ভাব অনুবাদ। এটি নির্ভর করে মূলত ভাবের উপরে। এরপর দেখুন, সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে, সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলা হয় বাগিদি। বাগিদি বলা হয়, তাদের কিন্তু বলা হয় বাগিদি, যে সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট প্রকাশ করে তাকে বাগিদি বলা হয়। এখানে উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? উৎকর্ষ শব্দের পরস্পর বিপরীত শব্দ হলো যে অপকর্ষ। উৎকর্ষ এবং অপকর্ষ। কোন শব্দটি সাগর শব্দটির সমার্থক শব্দ নয়? এখানে সাগর শব্দের সমার্থক নয় ভূপতি। ভূপতি কিন্তু সাগর শব্দের সমার্থক নয়। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হলো যে কিংবদন্তি, এটি কিন্তু সঠিক বানান এর মধ্যে। বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? এটি আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে কয়টি হবে, এটি কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল। এরপরে দেখুন, কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না? অর্থাৎ এটি পুরুষবাচক শব্দই থাকবে, এটির কোনো স্ত্রীবাচক শব্দ নেই। যেমন কবিরাজ, কবিরাজের কিন্তু স্ত্রীবাচক শব্দ নেই। মৈতক্য মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে মৈতক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো যে মত যোগ ঐক্য। দেখুন এখানে কিন্তু বিসর্গ কিন্তু এখানে নাই, সেটি কিন্তু খেয়াল রাখবেন। মত যোগ ঐক্য। রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে? দেখুন, রাজপথের ব্যাসবাক্য হলো পথের রাজা। এটি বিগত সালের নিবন্ধনেরই প্রশ্ন। এটি এসেছে হলো 50তম BCS এ বাংলা কোশ্চেন, বাংলা ব্যাকরণ থেকে এই প্রশ্নটি এসেছে BCS এ, 50তম BCS এ। যদিও এটি 2013 সালের কিন্তু কোশ্চেন, 2013 অথবা 14 হবে মেবি। তাহলে 2013 সালে বা 14 সালের প্রশ্ন কিন্তু 2026 সালে 50তম BCS এসেছে। তাহলে প্রশ্ন যে আপনারা পড়বেন না, কেন পড়বেন না? সেটা এখন বলুন কেন পড়বেন না? চলিত রীতির শব্দ কোনটি? এখানে চলিত রীতির শব্দ হলো তুলো। তুলো হলো চলিত রীতির শব্দ। দেখুন, এই ছিল আমাদের 3 নাম্বার ডাইজেস্ট। যদি আপনারা চান তাহলে আমি আরও অনেক বাংলা এবং ইংরেজি, আমি কিন্তু কাল থেকে ইংরেজি ডাইজেস্ট দেওয়া শুরু করব। আমি চিন্তা করছি আপনাদের জন্য যদি 10টি ডাইজেস্ট দিতে পারি, তাহলে যদি 80টি করে গড়ে প্রশ্ন হয় তাহলে কিন্তু 800 প্রশ্ন হবে। 800 প্রশ্ন যদি আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারা যদি প্র্যাকটিস করেন 800টি প্রশ্ন, আশা করি এই 800টি প্রশ্ন থেকে বাংলায় যে জেনারেল অংশে যদি 25 নাম্বার হয়, সেক্ষেত্রে দেখা যাবে 800টি প্রশ্ন থেকে আপনার আ 6 থেকে 6 থেকে 8 নম্বর হুবহু কমন আসবে। এই 800টি প্রশ্ন থেকে 6 থেকে 8 নম্বর হুবহু কমন আসবে। 6 থেকে 8 নম্বর রিপিট আসবে, একবারে হুবহু রিপিট আসবে। এরপরে যদি বলি আরো, সেক্ষেত্রে হলো এরপরে যে সাজেশন এবং মডেল টেস্ট দিব, এটা শুধু ডাইজেস্টের কথা বললাম 6 থেকে 8 নম্বর। এরপরে রয়েছে আপনার ফাইনাল, ফাইনাল অর্থাৎ মডেল টেস্ট রয়েছে, ফাইনাল মডেল টেস্ট রয়েছে, এছাড়াও সাজেশন রয়েছে। সেখান থেকে কিন্তু দেখা যাবে যে আপনার আর হয়তো কত আসতে পারে, অর্থাৎ 8 থেকে 12 এই রেঞ্জে মিনিমাম কমন আসবে, অর্থাৎ মডেল টেস্ট এবং ফাইনাল সাজেশন থেকে। দেখা যাচ্ছে যে 14 থেকে আপনার 20, 14 থেকে 20 এই রেঞ্জে, অর্থাৎ প্রায় আমি যদি বলি দেখা যাচ্ছে যে 12, 14 এবং 16, 18, অর্থাৎ 25টির মধ্যে এখান থেকে দেখা যাচ্ছে যে 12 থেকে 18 এই রেঞ্জের মধ্যে আপনার প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। কারণ দেখুন, শুধু বিগত সালের প্রশ্ন যদি আপনি সলভ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি 25% প্রশ্ন কমন পাবেন, এটি সবাই জানে। আর যারা জানেন না তারা একটু বিগত সালের প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে নেন, তাহলে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে এখানে আপনি 12, 14
16-18 এরকম কোশ্চেন কমন পাবেন। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি। আমি 25 এর মধ্যে 25 বা 25 এর মধ্যে 20 এটি কমন পাবেন, এটা আমি বলব না। কারণ এটা কোনো টিচারই বলবে না যে কোন কোশ্চেনটি আসবে। আর অনেকে বলে 25 এর মধ্যে 25 কমন পাইয়ে দিবে। আসলে এটা সম্ভব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এগুলো বেশি, বেশি একটু প্র্যাকটিস করবেন।